আমার চাইতেও বেশি সুন্দর। সহসা মুখের উজ্জ্বল হাসিটা নিভে গেল সপ্তদশীর। গমগমে কণ্ঠস্বর কানে যেতেই বুক কেঁপে উঠল খানিক। বরফের পুরো আস্তরণে দেবে থাকা উষ্ণ শরীরটা তড়িঘড়ি করে শোয়া ছেড়ে উঠে বসতে তৎপর হলো কেমন। সপ্তদশীর দুই হাতের নরম বাঁধন ঢিলে হয়েছে ইতিমধ্যে। সেই সুযোগে কিউটি মহোদয় লাফ দিয়েছে পাশে। কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা নির্দয় মানবের একজোড়া বাদামি চোখ কেমন সরু দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির পানে। তার চোখ দুটোতে একরাশ স্বনিগ্ধ ভাবসাব। চোয়াল শক্ত, নিখুঁত ভ্রুদয় কুঁচকে আছে সামান্য। মাথার উপর অমন ভারী স্নোফল হওয়া সত্ত্বেও যুবকের ফর্সা উদম গায়ে কাপড়ের ছিটে ফোঁটা অবধি নেই। ঢিলে ঢালা ট্রাউজারের ডোর অবহেলায় ঝুলছে উদরকুণ্ডের বেশ নিচে। ফলে দৃশ্যমান হচ্ছে রুড মানবের বেপরোয়া উদাসীন ভাব। দিনের আলোয় স্পষ্টতর যুবকের টান টান বলিষ্ঠ দেহ। মাথার চুলগুলো আজও এলোমেলো, তার দুই হাত গুজে রাখা পকেটে। এদিকে ঠান্ডা হাওয়ার লাগামহীন স্পর্শে গায়ে কাঁপন ধরছে মাহির। বেচারি এতক্ষণে টের পেল ঠান্ডার তীব্রতা। কাঁপতে কাঁপতে দুই হাত মুখের কাছে এনে ঠোঁটের ফাঁক গলিয়ে উষ্ণ ধোঁয়া ছাড়ছে সপ্তদশী। কোনো রকমে টলতে টলতে দাঁড়িয়েছে সে। আর দৃষ্টে অদূরে রুটভাসী মানবের পানে এক পল তাকাতেই চোখ দুটো আপনা আপনি কপালে উঠে গেল তার। যেখানে সে কাপড় পরেও কাঁপছে সেখানে রাক্ষসটা কিনা উদম গায়ে দাঁড়িয়ে আছে। তার কি ঠান্ডা লাগছে না? নিজের অহেতুক ভাবনায় মত্ত সপ্তদশী বেমালুম ভুলে গেল মনস্টারের করা প্রশ্নের জবাব দিতে। তার এহেন অবাধ্যতায় চোয়াল ফুটল বিপরীত মানুষটার। চোখ দুটোতে ছেয়ে গেল অদৃশ্য আগুন। সে কেমন কিরমির করতে করতে এগোচ্ছে সম্মুখে। মাহি আরদৃষ্টে যুবকের অগ্রসরপথ পরখ করতেই হকচকিয়ে পিছিয়ে যায় দুই কদম। ঠান্ডায় জমে যাচ্ছে তার বদন। নরম সরম হাত দুটো একে অপরের সনে ঘষে যাচ্ছে অনবরত। অথচ যুবক কেমন নির্লিপ্ত ভঙ্গিমায় এগোচ্ছে দেখো। পায়ের গতি মাহির বেশ নিকটে এনে দাঁত খিচে আওড়াল। মরার জন্য জায়গার অভাব পড়েছিল বান্দির মেয়ে। শুধু শুধু সময় নষ্ট করে এই ঘন তুষারপাতে বের হলি কেন? এর চেয়ে বরং প্যালেসের ছাদ থেকে একটা লাফ দিতি। তরাক জ্বলে উঠল সপ্তদশীর মাথার তালু। নাকের পাটা ফুলল সামান্য। ফর্সা কপলে টকটকে লালাভ আবরণ ফুটেছে বেশ আগে। তবে যুবকের এহেন অহেতুক খোঁচায় তা আরও গাঢ় হয়েছে এবার। তেলে বেগুনে ছ্যাদ করে ওঠার ন্যায় গজগজ করতে করতে মাহি শুধায়, যখন তখন ভুলভাল বকবেন না তো। আমি এখানে মরতে আসিনি। দৃষ্টিযুগল সরু হলো মুগ্ধর। চোয়ালের পেশি আগের ন্যায় টান টান। মুখাব্বয়ে একরাশ বিরক্তি লেপ্টে যুবক ফের খেকিয়ে বলল, তাহলে কি এই ঠান্ডার মধ্যে বাদরের মতো নাচতে এসেছিস বান্দির মেয়ে? দাঁতে দাঁত চাপল মাহি। রাগে ক্ষোভে তখনই মুখ ঘোরায় অন্যত্র। যুবকের এক একটা কথা যেন তার মাথা ভর্তি অদৃশ্য আগুনে ঘি ঢালতে সক্ষম। সপ্তদশী বয়সের তুলনায় রাগ দেখালো বেশ। মনের কোণে বিন্দুমাত্র ভয় না রেখে সঙ্গে সঙ্গে কড়া কণ্ঠে জবাব দিল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি নাচতে পারি না, সো উল্টাপাল্টা কথা বলবেন না। মেয়েটার এহেন তিরিক্ষি জবাবে কপাল গুটিয়ে চাইল মুগ্ধ। মস্তিষ্কে জ্বলে উঠল আগুন। যুবক কেমন সাপের ন্যায় ফোঁসফোঁস করতে করতে আচানক এক হিংস্র থাবায় আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। তার অমন অতর্কিত আক্রমণে বিলকুল ভরকায়নি মাহি। উল্টো চোখ মুখ খিচে চোয়াল শক্ত করে রাখল কেমন। মুগ্ধ হিসহিসিয়ে যাচ্ছে। শক্তপোক্ত হাতের আঙুলে জোর বাড়িয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, নাচতে পারিস না, তবে মুখে মুখে তর্ক তো ভালোই করতে পারিস ঘাটতেরার ঘরে ঘাটতেরা।
কত বড় সাহস হলে আমার মুখে মুখে তর্ক করিস? দেই এবার চোয়ালটা ভেঙে বেয়াদবের বাচ্চা। নাক ফুলিয়ে একাকার মাহি, কপালে ফেলেছে গোটা কতক ভাঁজ। নিজেকে শক্ত রাখার কপট প্রয়াসে বরাবরের ন্যায় ব্যর্থ বেচারি। চোয়ালের তীব্র যন্ত্রণায় ছটফটিয়ে ওঠে এবার। যুবক বুঝি এক্ষুনি নিজের রাক্ষসের শক্তিতে তার চোয়ালখানা ভেঙে গুড়িয়ে দেবে। মাহির ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরুলো ব্যথাতুর শব্দ। তা কর্ণকুহরে পৌঁছাতেই কুড় হাসল মুগ্ধ। মাহির তুলতুলে নরম গালে নিজের শক্তপোক্ত মোটা মোটা আঙুলগুলো বেশ দাবিয়ে দাঁত খিঁচে আওড়ালো, ব্যথা লাগে বান্দির মেয়ে? অথচ আমার সামনে তোতা পাখির মতন চোয়াল নাড়ানোর সময় একবারও বুক কাঁপে না তোর? এই, পোড়ামাকে ভয় লাগে না বান্দির মেয়ে? চোয়াল ভঙ্গুর প্রায়, তবুও ঝাঁজ কমেনি সপ্তদশীর। মাথাটা তড়িৎ দুই ধারে নাড়িয়ে চট করে চোয়ালটা ছাড়িয়ে নিল মুগ্ধর হাত থেকে। ব্যথাতুর চোয়াল নাড়িয়ে তিরিক্ষি কণ্ঠে আচমকাই বলে ওঠে, না, লাগে না আপনাকে ভয়, একদম লাগে না। কথাটা জিভ খসে বেরোনোর পরপরই সপ্তদশীর নরম তুলতুলে ডান গালটায় আচমকা সপাটে বসল এক থাপ্পড়। মুহূর্তেই গালটা কেমন জ্বলে উঠল বেচারির। ঘাড় বেঁকে গেল থাপ্পড়ের তীব্রতায়। ঠোঁটের ফাঁক দিয়ে আপনা আপনি বেরিয়ে গেল ফোঁপানোর শব্দ। জ্বলতে থাকা গালের উপর আনমনে চলে এলো বেচারির হাত। তবে পর মুহূর্তেই ঘটল আরেক কাণ্ড। মুগ্ধর রুক্ষ আঙুলগুলো সহসাই সপ্তদশীর চুলের গোছা খপ করে টেনে ধরেছে। চুলের যন্ত্রণায় এবারেও কোকিয়ে ওঠে মাহি। চোখ মুখ খিচে নিতেই কর্ণকুহরের ছিদ্র দিয়ে ঢুকল মুগ্ধর হিংস্র গর্জন। আমাকে ভয় লাগে না তোর, ইউ ব্লাডি বিচ? আমাকে এই রুশদি কিংকে ভয় লাগে না তোর? খুব আশকারা পেয়েছিস, তাই না বান্দির মেয়ে? দেন ওয়েট, মাইকেল। কঠিন হুঙ্কারে দ্রুত পদে ছুটে আসে মাইকেল। কালো রঙা স্যুটবুট পরিহিত লোকটা সে কি ভয়ার্ত মুখাব্যয়। শরীরটা বড্ড বড়। ঘাড় নুইয়ে দুই পা আরামে দাঁড় করিয়ে মিনমিনিয়ে আওড়ালেন, ইয়েস মনস্টার, জাস্ট অর্ডার মি। রাগে থরথর করে কাঁপছে মুগ্ধর চোয়াল। বাদামি চোখ দুটোয় ছেয়ে গেছে রক্তাক্ত ভাব। সে কেমন কঠিন গলায় হুঙ্কার ছুঁড়ে আদেশ করল, গো অ্যান্ড গেট সাইকিয়ান প্রাডা, টুডে দে উইল টেস্ট হার। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মাহি। চুলের ব্যথা বেমালুম ভুলে গিয়ে শুকনো ফাঁকা ঢোক গিলল পরক্ষণে। কাপা কাপা কণ্ঠে আচমকাই বলে বসল, কি? ক্রমাগত হিসহিসিয়ে যাচ্ছে মুগ্ধ। এক ঝটকায় মাহির চুলের গোছা ছেড়ে দিয়ে দাঁড়ালো শটান হয়ে। দুই হাত পকেটে গুজে সম্মুখে পা বাড়িয়ে গমগমে গলায় মাহির উদ্দেশ্যে আওড়ালো, বাড়ি যাওয়া অ্যান্ড ফ্যামিলির সাথে কথা বলা ছাড়া নিজের আর কোনো শেষ ইচ্ছে থাকলে বলে ফেল বান্দির মেয়ে। টুডে ইউ আর ফ্রি টু আস্ক ফর এনিথিং। আকাশ ভেঙে পড়ল মাহির মাথায়। মনস্টারের কথায় ঠিক কেমন প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে পড়ল বড্ড দোলাচালে। মস্তিষ্ক শূন্য শূন্য ঠেকছে তার। মাইকেল বাগানের পথ ধরে পাহাড়ের দিকে অগ্রসর হতেই ধ্যান ফিরল মাহির। তৎক্ষণাৎ বেচারি ছুটে এলো মুগ্ধর নিকট। পায়ের গতি চলমান রেখে দুই হাত জোর করে অনুনয় জুড়ে বলল, প্লিজ প্লিজ এমনটা করবেন না, আমি কথা দিচ্ছি, আমি আমি আর তর্ক করব না আপনার সাথে, প্লিজ সাইকি প্রাডাকে আনবেন না। শুনছে না রুড মানব। দুই হাত পকেটে গুজে নির্বিকার ভঙ্গিতে হাঁটছে গটগটিয়ে। মাহি কেমন ঘাড় উঁচিয়ে অনুভূতিশূন্য নয়নে তাকিয়ে আছে যুবকের পানে। চলন্ত যুবকের সঙ্গে পায়ের তালে জুড়ি মেলা ভার তার, তাই তো থেমেছে মাঝপথে। এক যুগল অসহায় দৃষ্টি যুবকের চলে যাওয়া পথের দিকে তাক করে রেখে আচমকাই বরফ জমিনে হাঁটু ভেঙে বসল সপ্তদশী।
কণ্ঠে একরাশ কাতরতা ঢেলে চিৎকার করে আওড়ালো, আমায় মেরে ফেলার পর দয়া করে আমার শরীরটা অক্ষত রাখবেন বিস্ট। আমার পরিবার যেন শেষ দেখাটুকু দেখতে পারে আমায়। আমার মা যেন শেষবার আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিতে পারে অন্তত। এই সুযোগটুকু থেকে তাদের বঞ্চিত করবেন না। থামল মুগ্ধর ব্যস্ত পদযুগল। ঘাড় বাঁকায় অল্পখানিক। ঠোঁটের রেখা সামান্য বাঁকিয়ে গমগমে গলায় প্রতিউত্তর করল, ফাক ইউ অ্যান্ড ইউর রিকোয়েস্ট, গো টু হেল বান্দির মেয়ে। যুবকের এরূপ তিরস্কারে মূর্ছাগত সপ্তদশী। চোখ দুটোর দৃষ্টি ক্রমশ ঝাপসা হচ্ছে তার। দুই হাঁটুতে হাত চেপে রেখে কাঁদছে নীরবে। যুবক থামেনি। মিনিট খানেকের মধ্যেই আড়াল হলো দৃষ্টিসীমানা থেকে। মাহি ফুপিয়ে উঠল এবার। দুই হাতে মুখখানা ঢেকে নিয়ে ঝরাচ্ছে অশ্রু। ক্ষুদ্র দেহটা তার কাঁপছে কেমন, তার ঠান্ডায় নাকি কান্নার তোড়ে কে জানে। সময় পেরুল মিনিট পাঁচেক। মাহি নিজ ভাবাবেগে তাড়িত। ঠান্ডায় হাত পা নীলচে হয়ে যাচ্ছে তার। সেদিকে অবশ্য কোনোরূপ উদ্বেগ নেই মেয়েটার। সে কাঁদছে তো কাঁদছেই। তবে এরই মধ্যে মুখ ঢেকে ক্রন্দনরত অবস্থায় আচানক কর্ণকুহরে শুনতে পেল অতি পরিচিত দাঁতকির্মির কণ্ঠ, চল ওঠ বান্দির মেঘ। তড়িৎ মুখের উপর থেকে হাত সরায় মাহি। হতবিহলের ন্যায় ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে থাকা মানবের দিকে। মানবের মুখখানা কঠিন চোয়াল শক্ত। চোখ দুটো বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টে চেয়ে আছে কেমন। মাহি হতবম্বের ন্যায় তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। সামান্য ফাঁপা ঢোক গিলে অনুরাগিনী নাকের পাটা ফুলিয়ে আওড়ালো, না, আপনি মারবেন। সরু দৃষ্টে ঠায় তাকিয়ে আছে মুগ্ধ। তার চোখে মুখে এখন আর আগের মতো উপচে পড়া রাগ নেই। দৃষ্টে জমেছে নির্লিপ্ততা। ঠোঁটের রেখায় তেমন একটা প্রাণোচ্ছল ভাব নেই যুবকের। চোয়ালের পেশি টান টান। সে কেমন গম্ভীর গলায় প্রতিউত্তরে বলল, এই মুহূর্তে কথা না শুনলে ঠিক মারব। তখনই ভরকায় মাহি। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। হাত দুটো বুকের কাছে জড়সড়ভাবে টেনে রেখে সপ্তদশী চিবুক ঠেকিয়েছে গলায়। মুগ্ধ এক মুহূর্ত গম্ভীর চোখে তাকিয়ে রইল মেয়েটার পানে। আশ্চর্য, চোখ দুটো ফের বেহায়া হতে চাইছে তার। মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাওয়া সে কি নিদারুণ প্রচেষ্টা তাদের। মুগ্ধ বিরক্ত নিজের উদ্ভট কর্মে। কিছুক্ষণ আগেই এখান থেকে গটগটিয়ে চলে যাবার পর থেকে শুরু হলো তার মনোদ্বন্দ্ব। বেয়াদব মনটা তারই বিরুদ্ধে ঘোর অবাধ্যতা দেখিয়েছে। বারবার কোনো কারণ ছাড়াই তাকে এক প্রকার বাধ্য করেছে মেয়েটার কাছে ছুটে আসতে। অসভ্য পা দুটোরও হয়েছে বড় জ্বালা। তার অনিচ্ছায় বিপক্ষ দলের প্রতি আজ্ঞাকারিতা দেখিয়ে হেঁটে এসেছে উল্টো পথে। এখন আবার চোখ দুটোকে দেখো, কেমন গিলে খেতে চাইছে মেয়েটাকে। অথচ নির্দয় মানবের মস্তিষ্কে এখনও চলছে, মেয়েটা তার শত্রুর মেয়ে, সে ঘৃণা করে তাকে। মুগ্ধ নির্দয়। হুটহাট মনের কথায় সায় দেবার মতো বদভ্যেস নেই তার। বিচক্ষণী মস্তিষ্ক বরাবরই জিতে যায় এহেন দোটানায়। বেশ দক্ষতায় মনের কথায় সায় জানানো থেকে আটকে রাখে তাকে। আজও হলো তাই। মুগ্ধ নিজ মুখাবয়ে কপট গাম্ভীর্যের ছাপ ফোটালো। পকেট থেকে ডান হাতখানা আলগোছে বের করে এনে তর্জনী উঁচিয়ে তাক করল মাহির পানে। কণ্ঠে রাগী ভাবস্রোত ধরে রেখে হিসহিসিয়ে আওড়ায়, আর কখনো আমার মুখে মুখে তর্ক করবি? গাল ফুলিয়ে দুই ধারে মাথা নাড়ায় সপ্তদশী। নীরবে জানায় আর করবে না। তা দেখে চোখ দুটোতে প্রসন্নতার বদলে খানিক রূঢ়তার দেখা মিলল যুবকের। সে ফের একই ভঙ্গিতে আওড়ালো, সবসময় আমার কথা মতো চলবি তো? হাতের উল্টো পিঠ দিয়ে আলতো করে ভেজা চোখ দুটো মুছতে মুছতে উপর নিচ মাথা নাড়িয়ে নীরবে সম্মতি জানালো মাহি।
তবে এহেন নীরব সম্মতি খুব একটা মনে ধরল না নির্দয় মানবের। সে কেমন ফট করে দিল এক ধমক। মুখ দিয়ে বল বান্দির মেঘ। এহেন ধমকে কেঁপে ওঠে মাহি। তড়িঘড়ি করে মাথা ঝাঁকিয়ে বাধ্য কণ্ঠে আওড়ায়, হ্যাঁ চলব। প্রসন্ন হাসলেন নির্দয় মানব। নির্ঘাত মনের অজান্তেই ডান হাতে রুক্ষ আঙুল দিয়ে আলগোছে আঁকিবুকি চালালো বোকা সপ্তদশীর মাথার তালুতে। চাপা স্বরে গম্ভীর কণ্ঠে বলল, অলওয়েজ বি মাই গুড গার্ল চাশমিশ। থমকায় মাহি। বোকার মতো চোখ তুলে চায় যুবকের পানে। তার এহেন হতবাক দৃষ্টির পানে নজর ঠেকতেই সম্বিতে ফিরল মুগ্ধ। তখনই নজর সরিয়ে নিজের আঙুলের পানে দৃষ্টি নিবদ্ধ করতেই ভ্রুযুগল কুঁচকে গেল তার। নিজের এহেন উদ্ভট কর্মের উপযুক্ত কারণ না পেয়ে তখনই নিচে নামালো হাত। মুখ গহ্বরে জিভটা খানিক উল্টে পাল্টে দাঁতে দাঁত চাপলেন যুবক। তখনই মাহির কাছ থেকে 2 কদম সরে এসে গমগমে গলায় আদেশ ছুড়ল, প্যালেসে যা। হতবম্বতার ডোর বড় ঠুনকো সপ্তদশীর। মুহূর্তেই কেটে গেল যুবকের গমগমে কণ্ঠে। তড়িঘড়ি করে মাথা ঝাঁকিয়ে সপ্তদশী দ্রুত পদে পাশ কাটিয়ে চলে গেল যুবককে। এদিকে পেছন থেকে ঘাড় বাঁকিয়ে তার চলে যাওয়া দেখছে নির্দয় মানব। এক মুহূর্ত ঠোঁটের কোণ দাঁত দিয়ে চেপে রেখে পরক্ষণে কপাল গুটিয়ে বিড়বিড়ালো, হোয়াট দ্য ফাক হ্যাপেন্স টু মি হোয়েন শি ইজ অ্যারাউন্ড মি, হলি শিট। মুখ ঢেকে আছে ফাঁসির কয়েদিদের ন্যায় কালো কাপড়ে। হাত দুটো পিছমোড়া করে বেঁধে রাখা কোমরের কাছে। মধ্যবয়স্কের টলমল কদমজোড়া অন্ধের ন্যায় এগোচ্ছে সম্মুখে। নাকের ছিদ্র দিয়ে ভুরভুর করে ঢুকছে দামি চন্দন কাঠপোড়ার ভারী সুগন্ধি। মধ্যবয়স্ক বুঝে গেলেন তিনি চলে এসেছেন যথার্থ স্থানে। দুজন গার্ড এগিয়ে এসে আলতো করে ধরলেন মধ্যবয়স্কের বাঁধা হাত। অতঃপর তাকে এক প্রকার ঠেলে ঠুলে নিয়ে গেলেন শীতাতপ নিয়ন্ত্রিত একখানা কক্ষে। মধ্যবয়স্ক ঢোক গিলছেন ক্ষণে ক্ষণে। গার্ডদের হুটহাট ঠেলাঠেলি অনুসরণ করে চুপচাপ এগোলেন সামনে। প্রায় বেশ কিছুক্ষণ পর গার্ডরা থেমে গেলেন মাঝপথে। এক প্রকার জোর করে মধ্যবয়স্ককে আলগোছে বসিয়ে দিলেন ফ্লোরে বিছিয়ে রাখা মখমলের তোশকে। মধ্যবয়স্ক মোটেও অবাধ্যতা করলেন না। চুপচাপ বাধ্য ছেলের ন্যায় বসে পড়লেন আসনে। মুহূর্ত ব্যয় হতেই পেছন থেকে কেউ একজন এগিয়ে এসে চট করে কাপড় তুলে নিল মধ্যবয়স্কের মুখ থেকে। আর অমনি সম্মুখে সবটা দৃশ্যমান হতে লাগলো মানুষটার কাছে। সামনেই দাউ দাউ করে জ্বলছে হবনকুণ্ড। তার ঠিক বিপরীতে বসে আছেন একজন দক্ষ ব্রাহ্মণ পণ্ডিত। পণ্ডিতের চোখ দুটো বেঁধে রাখা কালো পট্টিতে। ডান পাশে একখানা বড় ফ্রেমের ছবি রাখা। ছবিতে দেখা যাচ্ছে এক অপরূপার মুখ। কি সুন্দর অপ্সরার ন্যায় দেখাচ্ছে তাকে। ছবির সামনে একখানা হলদেটে কলস, যা ঝকমক করছে না। কলসের পানে তাকাতেই চোখ ঝলসে যাবার উপক্রম যেন। কলসের মুখ ঢাকা লাল কাপড়ে। মধ্যবয়স্ক স্থির দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। ছবিতে থাকা মুখখানা যে তার বড্ড চেনা। মধ্যবয়স্ক সময় নিলেন। রয়ে শয়ে ঘাড় বাঁকিয়ে বাদিকে তাকাতেই ঝটকা খেলেন খানিক। কয়েক হাত দূরত্বে রাজার ন্যায় 2 পা ভাঁজ করে বসে আছে গম্ভীর মুখ মুগ্ধ। ডান হাতে লম্বা একটা কাঠের চামচ নিয়ে একটু একটু করে ঘি ঢালছে হবন কুণ্ডে। পণ্ডিত শাস্ত্রীয় মন্ত্র জপলেও মুগ্ধর ঠোঁট স্থির। চোখ দুটো একদৃষ্টে তাকিয়ে আছে হবন কুণ্ডের জ্বলন্ত আগুনের লেলিহান শিখার পানে। মধ্যবয়স্ক ঢোক গিললেন অলক্ষ্যে। তড়িঘড়ি করে নড়ে চড়ে বসতে গেলেই টের পেলেন পিছন থেকে কেউ তার হাতের বাঁধন খুলে দিচ্ছে। মধ্যবয়স্ক কৌতূহলবশত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন।
আর অমনি তার চোখাচোখি হলো অ্যাডুইনের নীলচে সফেদ রঙা অদ্ভুত অক্ষিপুটের সাথে। তখনই হকচকালেন মধ্যবয়স্ক। ভোরকে পিছিয়ে যেতে চাইলেই তার দৃষ্টি সীমানা থেকে আলগোছে সরে গেল অ্যাডুইন। কয়েক কদম ঘুরে এসে দাঁড়ালো মুগ্ধর বাঁ দিকে। মধ্যবয়স্ক হাঁপ ছেড়ে বাঁচলেন যেন। নিজেকে কোনো মতে সামলে নিয়ে ঘুরে বসলেন হবনকুণ্ডে মুখ করে। শাস্ত্রীয় ভঙ্গিমায় 2 হাত জোর করে প্রার্থনায় বসলেন পরক্ষণে। সময় পেরুল বেশ। শ্রাদ্ধের রীতিনীতি পালন হলো সুষ্ঠুভাবে। পণ্ডিত মহাশয় পুজো অর্চনা শেষে একখানা বড়সড় থালা এগিয়ে দিলেন বাঁদিকে। হাত দুটো কাঁপছে তার, সেই সঙ্গে কাঁপছে কণ্ঠস্বর। লোকটা কেমন ভয়ে ভয়ে আওড়ালেন, টিকাটুকু দিয়ে নিন কপালে। চোখ পাকিয়ে তাকায় মুগ্ধ। দাঁতে দাঁত চেপে থালাটাকে হাত দিয়ে দূরে ঠেলে দিয়ে তখনই উঠে গেল আসন থেকে। অতপর কোনো দিকে না তাকিয়ে গটগট পায়ে চলে গেল কক্ষ ছেড়ে। পেছনে একদৃষ্টে তার চলে যাওয়া দেখল মধ্যবয়স্ক। রয়ে শয়ে তিনিও উঠে দাঁড়ালেন বসা ছেড়ে। খানিকক্ষণ দোনামোনা করে অ্যাডুইনের পানে তাকিয়ে সন্দিহান গলায় জিজ্ঞেস করলেন, আমি কি মনস্টারের সাথে একটু কথা বলার সময় পেতে পারি? অ্যাডুইন গম্ভীর মুখে মাথা দোলায় অল্প করে। প্যান্টের পকেটে 2 হাত গুজে রেখে পা বাড়ায় দুয়ারের দিকে। গমগমে গলায় বলে, ফলো মি। ক্রিমসন চেম্বার। বিশালাকার কাচের তৈরি কক্ষে পা গুনে গুনে ঢুকলেন মধ্যবয়স্ক। অদূরে চোখ পড়তেই দেখলেন ডেস্কের উপর 2 পা উঠিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে মুগ্ধ। ডান হাতের 2 আঙ্গুলের ভাঁজে জ্বলছে সিগার। যুবকের ঠোঁটের ফাঁকফোকর দিয়ে বেরুচ্ছে সিগারের কলুষিত ধোঁয়া। মধ্যবয়স্ক রয়ে শয়ে এগোতে উদ্যত হলেন। ঠিক তখনই তার নজর আটকাল মুগ্ধর পেছনের কাচের দেয়ালে, যেথায় আটকে আছে এক বিশাল কুমির। কুমিরটা বুঝি ঝিমাচ্ছে। তাকে দেখেই শরীর ঠান্ডা হয়ে গেল মধ্যবয়স্কর। তিনি কেমন ঢোক গিলে দাঁড়িয়ে পড়লেন নিজ জায়গায়। ক্ষণে ক্ষণে ঢোক গিলে মিনমিনে স্বরে আওড়াল, কেমন আছো অধীর? অদূরের দাম্ভিক যুবক তৎক্ষণাৎ জবাব দেয়নি। উল্টো হাত এগিয়ে এনে সিগার গুজল ঠোঁটের ফাঁকে। লম্বা এক টান বসিয়ে ধীরে ধীরে ছাড়ল ধোঁয়া। কর্কশ কণ্ঠে শুধালো, এটা জানতে নিশ্চয়ই আসেননি তৌকির মির্জা? হতমত খেলেন তৌকির সাহেব। খানিকক্ষণ আমতা আমতা করে ফের আওড়ালেন, এভাবে কথা বলছো কেন অধীর? আমি কি তোমার ভালো মন্দ জিজ্ঞেস করতে পারি না? তুমি মানো কিংবা না মানো, এটা তো আর পাল্টে যাবে না যে আমি তোমার বাপ। তখনই ঘাড় বাঁকিয়ে শক্ত চাহনি নিক্ষেপ করল মুগ্ধ। ধীরে ধীরে হাতের মুঠোয় জ্বলন্ত সিগারটা পিষতে পিষতে কটমট করতে লাগলো কেমন। মুহূর্তেই চোখে মুখে একরাশ আগুন লেপ্টে গর্জন তুলে বলল, বাপ মাই ফুট। আপনার মতো সাপকে বাপ মানে কে? নেহায়েত আপনি শ্যামপ্তি দেবীর সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড বিধায় আপনাকে এখনও বাঁচিয়ে রেখেছি, নয়তো এতদিন আপনাকেও জ্যান্ত পুঁতে ফেলতাম মাটির তলায়। কথাখানা শুনতেই তেতে উঠলেন তৌকির মির্জা। রাগ সংবরণ করতে না পেরে ভুলবশত চেঁচিয়ে উঠে বললেন, অধীর। এহেন কণ্ঠ কানে যেতেই তৎক্ষণাৎ ডেস্কের উপর পড়ে থাকা রিভলভারটা তুলে নেয় মুগ্ধ। অতপর কোনোরূপ আকপাচ বিবেচনা না করে তখনই ট্রিগার চাপল বেপরোয়া যুবক। মুহূর্তেই বিকট শব্দে ফায়ার হলো। ভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে গেলেন তৌকির মির্জা। গুলিটা একদম কানের পাশ দিয়ে গিয়েছে তার। বেচারা ভয়ে ভয়ে বুক চেপে ধরে বসে পড়লেন ফ্লোরে। কাঁপতে কাঁপতে হতবাক দৃষ্টে সম্মুখে তাকাতেই হুঙ্কার ছড়ে মুগ্ধ, ভাববেন না গুলিটা মিস হয়েছে। ইট ওয়াজ মাই ফার্স্ট ওয়ার্নিং। হেন্সফোর্থ আমার রাজত্বে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলার আগে 10 বার ভেবে নেবেন তৌকির মির্জা।
কারণ সম্পর্কে আপনি আমার সো কল্ড বাপ হলেও ক্ষমতায় আমি আপনার 14 গোষ্ঠীর বাপ। বুক কাঁপছে তৌকির সাহেবের। একটুর জন্য হার্ট ব্লক হতে হতে গিয়ে বাঁচল তার। তিনি এখনও কাঁপছেন কেমন। একটুখানি স্থির থেকে কুটিলতায় নতমুখে থেমে থেমে বললেন, আমি জানি তোমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই অধীর। সেসব নিয়ে আমার তেমন আফসোসও নেই। যাকগে, যা বলতে এলাম। আগামী 15 তারিখ নিরুপমার বয়স 18 হবে। হিমাংশু রায়কে দেওয়া প্রতিজ্ঞার কথা মনে আছে তো? শত হলেও যার বদৌলতে তুমি অধীর রায় থেকে দ্য গ্রেট রুশদি কিং হলে, তাকে দেওয়া প্রতিজ্ঞা অবশ্য এত তাড়াতাড়ি ভুলে যাওনি আশা করি। পৃথিবীর আর কোনো সম্পর্কের মূল্য না দিলেও আমি চাইব তুমি অন্তত ওই মেয়েটার সিঁদুরের মূল্য দিও, যে কিনা বিগত 8 বছর ধরে তোমার নাম করে নিজের সিঁথিতে মেখে আসছে।